সাথে যারা আছেন এবং দর্শক সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার থেকে যে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ওটা সোমবার মানে আগামীকাল শেষ হচ্ছে। তো আমি আসলে গত কয়েকদিনের বিভিন্ন জনের মতামত বা টকশো আলোচনা মানে আমরা যেখানে এগিয়ে গিয়েছিলাম যে আলোচনাটা সেটা অনেক দূর যেখানে আগানো হয়েছে ওইখানে আলোচনা না করে আমরা কেন জানি অনেক পিছিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যার কারণেই এটা হোক এটা ফরেন সার্ভিস একাডেমি থেকে নির্ধারিত হয়েই কিন্তু আলোচনাটা শেষ হয়েছিল এবং সব দল কিন্তু একমত হয়েছিলেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন দেওয়া হবে। এখন দেখেন যেখানে আমরা গণভোটে এক হয়ে গেছে এখানে থাকি, আপনি নোট অফ ডিসেন্ট বা গণভোট কখন হবে, গণভোটের প্রশ্নপত্র কি থাকবে এটাকে আমরা এক সাইডে রাখি। এখন কিন্তু যেটা খুবই আশঙ্কাজনক যে এই যে সাপ লুডোর খেলাটা স্বয়ং গণভোটকে নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন এখানে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু ওনার মতেই কিন্তু এটা গণভোট পর্যন্ত ওনারা সম্মত হয়েছিলেন। কিন্তু আমরা এর মধ্যে দেখছি যে বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন যে সংবিধানে গণভোট নেই। আরেকজন স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উনি বলেছেন যে জুলাই সনদের দরকার নাই। আজকে ইশরাক সাহেবও এরকম একটা কথা বলেছেন এবং জামাত তো অলরেডি এটা নিয়ে কর্মসূচি দিয়েছে, আমি সেটাতে পরে আসছি। তাহলে এই যে এই আলোচনাটা এবং আলোচনাটা কিন্তু খুবই উদ্বেগজনক। এই কারণে উদ্বেগজনক যে আমরা কিন্তু এক জায়গায় পৌঁছে গিয়েছি যে গণভোট এর মাধ্যমে কিন্তু জুলাই সনদ স্বীকৃতি হবে এবং একটা রূপরেখা কিন্তু আমরা পেয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হবে। আদেশটা কে দিবে এটা না হয় বিতর্কটা এক সাইডে রাখলাম, তারপর একটা গণভোট হবে, গণভোটটাকে জনগণ জুলাই সনদটাকে অনুমোদন দিবে। পরবর্তী যে সংসদ হবে সেটা ডুয়াল রোল প্লে করবে, একটা গাঠনিক বা একটা বিশেষ ক্ষমতা পাবে যে ভাই বললেন যে চ্যালেঞ্জ হয় কোর্টে, যাতে চ্যালেঞ্জ না হয়, একটা টেকসই সংস্কার হয়। তাহলে আমরা তো এই পথটা বা এই আইনি ভিত্তির পথটা নিয়ে আমরা আলোচনা করব বা আমরা দ্বন্দ্ব করব বা আমাদের তর্ক বিতর্ক থাকবে বা আমাদের রাজনৈতিক দাবিটা থাকবে। কিন্তু খুবই দুঃখজনকভাবে দেখছি যেভাবে আলোচনায় লোয়ার হাউস পিয়ার ছিল না কিন্তু জামাত এটা নিয়ে কর্মসূচি দিয়েছে, ঠিক একইভাবে গণভোট কখন হবে এই আলোচনাটাকে ফোকাসে আনার হয়ে গেছে। এটাই কিন্তু আপনি দেখবেন সব টক শোতে বা সব পত্র পত্রিকায় এটা নিয়েই কিন্তু আলোচনা যে গণভোটটা কখন হবে। আপনি গণভোটটা নির্বাচনের দিন করেন, আমরা বলেছি আগে করলে ভালো, নির্বাচনের দিন হলেও কোনো অসুবিধা নেই, এনসিপি বলেছে। এখানে দেখেন রাজনৈতিক দলটা বড় প্রশ্ন আছে, কারণ ইসি এখন বিভিন্ন প্রশাসন যে তাদের যে প্রশাসন আছে আমাদের যে ইএনও ডিসি বা এডিসি তাদের সাথে যে বিভিন্ন ট্রেনিং। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুনলেন আমরা মোটার আগে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, আরো হয়তো বিষয় আসবে। আমি প্রথমে এই খালেদ মহিউদ্দিনের ঠিকানায় যে ইন্টারভিউটা প্রচারিত হয়েছিল নিউ ইয়র্কের মেয়র, বর্তমান মেয়র মামদানির, সেই ইন্টারভিউটা নিয়ে যে ট্রলিং গুলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তো এই যে মানসিকতাটা, এই যে প্রবণতাটা, এটাকে আপনি মানে কিভাবে দেখেন? আমি শুরু করি একটা ইউনেস্কোর একটা টার্ম দিয়ে আর কি। হ্যাঁ, আপনারা জানেন যে তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট এবং ইন্টারনেটের নানা বিষয় নিয়ে আসলে ইউনেস্কো অনেক কাজ করে। ইউনেস্কোর একটা টার্ম আছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে আপনার টেইলর্ড স্পিচ। টেইলর্ড মানে হচ্ছে কাটা কাটা হচ্ছে আপনার বক্তব্য আর কি। হ্যাঁ, তো খালেদ মহিউদ্দিনকে নিয়ে যে বক্তব্যগুলো এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে টেইলর্ড স্পিচ এবং এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিসইনফরমেশন। কারণ এই বক্তব্যগুলো ব্যবহার করা হচ্ছে কারো না কারো ক্ষতি করার জন্য, এটা ঘটছে। এখন এই টেইলর্ড স্পিচ ব্যবহার করে ঘটনাটা ঘটছে কি? ঘটনা হচ্ছে আপনার খালেদ মহিউদ্দিনকে আপনার ডেমোনাইজ করা হচ্ছে। খালেদ মহিউদ্দিন কথা বলতে পারে না, খালেদ মহিউদ্দিন সাহেব আপনার ইংরেজি জানে না, হ্যাঁ, নানা কারণে তাকে ডেমোনাইজ করা হচ্ছে। তাকে ডেমোনাইজ কেন করা হচ্ছে? কারণ হচ্ছে খালেদ মহিউদ্দিন কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে তিনি কয়েকটা পাবলিক স্পেসে আপনার বক্তব্য দিয়েছিলেন। সেই স্পেসে তিনি বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীকে খুনি বা ফ্যাসিস্ট বলেননি। এটা নিয়ে ভয়ঙ্কর রকমের আপনার তার প্রতি রাগ ক্ষোভ। হ্যাঁ, সেই জন্য বা বৈঠক হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো ইনফরমেশন পাচ্ছি না যে তারা জাতীয় সংসদের জন্যই নির্বাচনের জন্যই কতটুকু প্রিপেয়ার। সো আপনার সবগুলো রাজনৈতিক দলের কিন্তু একটা দায়িত্ব আছে যে একটা কিছু চাপিয়ে না দিয়ে, যেহেতু আমরা জুলাই সনদে ভিন্নমত একমত সহ
একটা পর্যায়ে পৌঁছেছি এবং এটার আইনি ভিত্তির জন্য আমরা এখন অপেক্ষা করছি, এবং গণভোট কিন্তু হবে, এটা নির্ধারিত হয়ে গেছে। তাহলে আপনি কেন সময়ের জন্য রাজপথে যাবেন? কখন যাবেন? আবার যখন দুইটা বড় দলের মনোনয়ন প্রার্থিতা প্রকাশ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আপনার গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, সহিংসতা হচ্ছে, এবং এখন সব মনোনিবেশ কিন্তু এই মনোনয়নকে ঘিরে। কিন্তু এখন তো আমরা দেখছি যে দাবি 8টি দল, এখানে জামাত সহ 8টি দল এরকম দাবি করেছে যে গণভোট নভেম্বরে গণভোট হতে হবে, সেটা না হলে ঢাকার চিত্র ভিন্ন করা হবে। এই যে এই কথাটা, এই হুমকিটা, এটা কি ঠিক হলো? এইটা না হয়ে যদি হতো যে আইনি ভিত্তি, যে আমরা যে জুলাই সনদে এনসিপি যে সাইন করে নাই, এটা কিন্তু দলীয় না। আপনি দেখেন যদি সাইন হয়ে যায় তাহলে এনসিপির দলীয় কি সুবিধা হবে? আমি তো দলীয় কোনো সুবিধা দেখছি না। কিন্তু আমরা চেয়েছি যে বিগত সময়ে যেরকম একটা গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে বা স্বৈরাচারের পতনের পর যেসব কারণে বিপ্লবটা ব্যাহত হয়েছে, এবার যাতে না হয়, এবার যাতে টেকসই হয়, এটার জন্য সর্বোত্তম পন্থা ছিল গণপরিষদ। এটাতে আপনারা কেউ রাজি হলেন না, এবং গণপরিষদের মতোই যাই হোক একটা কিছু করে গণপরিষদ থেকে যে সংবিধান প্রস্তাবটা আসে সেটা গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়। তাহলে এইবার কিন্তু আমরা গণভোট পর্যন্ত গেলাম। তাহলে আপনি গণভোটটা কিভাবে আইনি ভিত্তি পাবে? জুলাই করা হচ্ছে, খালেদ মহিউদ্দিনের সাথে যেটা করা হচ্ছে এটা যৌক্তিক কিনা আমি আপনাদের দুটো ছোট উদাহরণ দিই। হ্যাঁ, দেখেন, বাংলাদেশের জুলাই আগস্টের গণ আন্দোলন নিয়ে, জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলন নিয়ে আমি দেশে থেকে অনেক কিছু দেখেছি। আমি জানি কে খুন করেছে, কে শক্তি প্রয়োগ করেছে, অনেক কিছুই আমি জানি। কিন্তু যখন আপনি পাবলিক ফোরামে কথা বলেন, ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলেন বা জনপরিষদের কথা বলেন, তখন আপনি কোন শব্দ ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার চয়েস এবং আপনার ফ্রিডম। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে, আমি এখানে লিখে নিয়ে এসেছি আর কি। জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটা দিয়েছিল, ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্ট, হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজ রিলেটেড টু দ্য প্রোটেস্ট অফ জুলাই অ্যান্ড অগস্ট 2024, যেটা আপনার 2025-এর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। এই রিপোর্টটা আপনি যে পড়ে দেখেন, এই রিপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট, এমনকি অটোক্রেটিকও বলা হয়নি। পুরো রিপোর্টে আছে দেন প্রাইম মিনিস্টার, মানে যে সাবেক প্রাইম মিনিস্টার, আর একটি লেখা আছে হচ্ছে প্রাইম মিনিস্টার। এখন যারা ধরেন খালেদ মহিউদ্দিনকে পারলে তারা ছাতু বানায় ফেলতেছে, তাদেরকে বলেন তো যে জাতিসংঘে এর অভিযোগ করতে তারা কেন ফ্যাসিস্ট বললো না, তারা কেন অটোক্রেটিক বললো না। আরেকটা উদাহরণ আপনি আমাকে দিন। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে 1 বছরের মাথায় 4 অগস্ট 2025 টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের নাম হচ্ছে ওয়ান রিপোর্ট আফটার ফল অফ অথরিটেরিয়ান রিজিম, এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটিস। আপনি রিপোর্টটা পুরোটা পড়ে দেখুন, কোথাও ফ্যাসিস্ট, কিলার এই শব্দ ব্যবহার করা নেই। যে শব্দটা সর্বোচ্চ ব্যবহার করা আছে সেটা হচ্ছে আপনার একনায়কতান্ত্রিক, অথরিটেরিয়ান। আপনি বলেন, তারা যদি পাবলিক স্পেসে একটা বড় পরিসরে এই শব্দগুলো ব্যবহার করে, আপনি খালেদ মহিউদ্দিনকে এই শব্দই ব্যবহার করতে হবে, সেটা আমি চাপিয়ে দেওয়ার কি? আপনি যদি বলেন খালেদ মহিউদ্দিনকে এটা বলতে হবে, এটা বলতে সে বাধ্য, তাহলে তো এই আচরণটা ওয়ান কাইন্ড অফ ফ্যাসিজম। এটাকে আপনি করতে পারেন? যারা করছেন তাদেরকে তো আমি বাধা দিতে পারবো না, কিন্তু যারা এই কাজগুলো করছেন, খালেদ মহিউদ্দিনের অসম্মান করছেন, তাকে আপনার ট্রল করার চেষ্টা করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনৈতিক। জি, এটা করে একদিকে না, আমি তবু ওইটাও আমি একটু বলছি যে এটা ফ্যাসিস্ট বললো না অথবা বললো, কিন্তু ইদানিং আমি দেখছি অনেকে তো এভাবে ট্রল করছেন যে খালেদ মহিউদ্দিনের ইংরেজি উচ্চারণ ঠিক না, ইংরেজি ভালো বলতে পারেন না, এগুলো। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, ইংরেজি কি খালেদ মহিউদ্দিনের মাতৃভাষা? মাতৃভাষা তো নয় ইংরেজি। খালেদ মহিউদ্দিন যে জায়গায় গিয়েছেন সেখানে যে ইংরেজি বলেন, ইংরেজি তিনি পরে শিখেছেন, আমরাও তাই। আমি তো ইংরেজি একদম প্রায় বলতে গেলে বলতেই পারি না, ধরা যাক আমি বলতেই পারি না। ভালোভাবে ভাব প্রকাশ করতে হবে, এই এই ভয়ে আমি অনেক জায়গায় যে চুপচাপ দাঁড়িয়ে থাকি। এগুলো তো হতেই পারে ভাই, আমি তো অভ্যস্ত না। এটা তো আমার জন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যদি আমি ফরেনারদের মতো বলতে না পারি, এটা কি অন্যায়? আবার ধরুন আমি একটা কথার কথা আপনাকে বলি, ধরা যাক বাংলাদেশে একজন বিদেশি আসছে, আমেরিকান আসলো অথবা মানে আপনার অস্ট্রেলিয়ান কেউ একজন আসলো, সে এসে বাংলা শিখলো, শিখতেই পারে, এখানে যে কোনো একটা ইনস্টিটিউটে বাংলা শিখলো,
অথবা বিদেশ থেকে বাংলা শিখেই দেশে আসলো, সে যদি কারোর সঙ্গে আলাপ করে, আমাদের কোনো রাষ্ট্র, আমি অনেক সময় শুনেছি, একবার এক কানাডিয়ান অ্যাম্বাসেডার ছিলেন, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে বাংলায় ভাষণ দিয়েছেন। এখন ওটা নিয়ে কিন্তু আমরা খুব উচ্ছ্বসিত, দেখো কানাডা থেকে আসছে কানাডিয়ান লোক, উনি সাদা চামড়ার লোক, বাংলায় ভাষণ দিচ্ছেন, আমরা খুব আনন্দিত। কিন্তু আমি যদি ঠান্ডা মাথায় দেখতাম, দেখতাম যে ওনার বাংলা এখানে অর্ধেকই হয় নাই। কিন্তু আমরা কি ভুল ধরেছি, সে বাংলা কেন ভালো করতে পারলো না? আমার কথা হলো যে ভাষাটা তো মানুষকে বোঝানোর জন্য। খালেদ মহিউদ্দিন একটা ইন্টারভিউ নিয়েছেন, উনি যদি ওনাকে বোঝাতে পেরে থাকেন এবং মামদানি যদি তার যথাযথ উত্তর দিয়ে থাকেন, তাহলে ওনার ভাষা কতটা ফ্লুয়েন্ট, অথবা ওনার ভাষা ইংরেজদের মতো কিনা, আমেরিকানদের মতো কিনা, এটা নিয়ে হাসি ঠাট্টা করার কি আছে বুঝলাম না। আমি আপনাকে ছোট্ট করবো, আপনি ঠিকই বলেছেন। দেখেন, ভাষা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ছাড়া আর কিছু নয়। আপনি যদি Right. মানুষের সাথে যথাযথ কমিউনিকেট করতে পারেন, দিস ইজ দ্য কি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন কথা হচ্ছে, যারা, আমার ব্যক্তিগত ধারণা, যারা আসলে খালেদ মহিউদ্দিন সাহেবকে নিয়ে এই কাজগুলো করছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার এই ভদ্রলোককে আপনার অপদস্থ করা। ওই যে একটা বাংলা প্রবাদ আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তো এইটা ধরেন, এইটা মামদানি সাহেবের কিছু হয়নি, খালেদ মহিউদ্দিন সাহেবের কিছু হয়নি, আপনার আমার গা জ্বালা পোড়া করছে আর কি। এটার তো দরকার নাই। হ্যাঁ, এটা এখন যারা করছেন, আপনি আমি তো তাদেরকে বলে বুঝে তো কিছু করাতে পারবো না, যদি করছেন করুক। তবে এটা এটা উচিত নয়, এটুকু শুধু বলতে পারি আমি। আমি আপনাকে এখানে আপনার কথা একটা একটা জিনিস আমি মাথায় আসলো। দেখেন, এটা আজকে থেকে 5 মাস আগে ইন্টারভিউ নিয়েছেন, প্রায় 4-5 মাস আগে, তখন এটা প্রচারিত হয়েছে, আমরাও দেখেছি। তো তখন কিন্তু কিছু বলে নাই। এখন যখন মামদানি সাহেব মেয়র হয়ে গেছে নিউ ইয়র্কের মতো শহরে, এখন নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ করছে, এই জিনিসটাই এই লোকগুলো মানতে পারছে না, যে নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে ইন্টারভিউ কেন করবে সে, এত স্পর্ধাটা কি করে হলো? এখন না, না, এখন তার ভুল ধরা শুরু করছে। পোশাক কি ছিল, শার্টের বোতাম কিভাবে লাগানো ছিল, উনি ডান দিকে কাত হয়ে বসেছেন না বাম দিকে কাত হয়ে বসেছেন। যদি এই ভদ্রলোক মেয়র না হতেন, তাহলে কিন্তু আলোচনা হতো না। মেয়র হয়ে খালেদ মহিউদ্দিন কেন মেয়রের ইন্টারভিউ নিবে, আমি তো সেই পর্যায়ে উঠতে পারলাম। এই যে মানসিকতাটা, আমাদের এই পরশ্রী কাতরতা, এটা কিন্তু আমাদের জাতি হিসেবে আমি মনে করি এটা আমাদের দীনতাকেই প্রকাশ করে। যাই হোক, আপনি কি ভাববেন, আপনি যদি মন্তব্য করেন করেন, না হলে অন্য প্রসঙ্গে আসি। না, আপনি 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 ঠিকই বলেছেন, আমি আপনার সাথে দ্বিমত করছি না। আমাদের পরশ্রীর কাতরতা এবং অন্যের ভালো দেখতে না পারার যে আমাদের সহজাত বৈশিষ্ট্য, সেখান থেকে মনে হয় আমরা এখনো বেশি বেরোতে পারিনি। আমরা পরের টপিকে যেতে পারি যদি আপনি সামনের দিকে এগোতে চান। এখন আরেকটা ঘটনা, আমি যেটা প্রথমে বললাম, যে ঢাকা শহরে মানে গত 2 দিন ধরে শিক্ষক ধর্মঘট নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। যে প্রাইমারি স্কুলের শিক্ষক তারা এসেছেন, তাদের কিছু দাবি আছে, তাদের বেতন স্কেল পরিবর্তনের দাবি। এবং এই দাবিটা আমি কিন্তু অনৈতিক মনে করি না, কারণ দেখেন এই বেতন স্কেল তাদের কবে ছিল, আজকে থেকে কত বছর আগে। সেই বেতন দেওয়ার মধ্যে দ্রব্যমূল্য অনেক বেড়েছে, মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে গেছে। তারা সেই দাবিটা করছে, গ্রেড পরিবর্তনের কথা বলছে। তো বলছে তাকে পিটাতে হবে কেন? এই যে পুলিশ পিটিয়েছে, নাকি পুলিশের ইচ্ছায় পিটিয়েছে, নাকি অর্ডার করেছে বলে পিটিয়েছে? কারা অর্ডার করেছে? সরকারে তো অর্ডার করেছে। এই সরকারটা কে? এই সরকারটা কোথা থেকে আসছে? এটা কি আকাশ থেকে আসছে, আসমান থেকে আসছে? এখন এই সরকারের যে মানসিকতা, এই দেশের জনগণের প্রতি, শিক্ষকদের প্রতি, এই মানসিকতাটাকে আপনি কিভাবে দেখবেন আসলে? আমি শুরুতে আপনাকে দাবিগুলো একটু বলি। আমার কাছে ল্যাপটপ খোলা আছে, এখানে স্পষ্ট করে লেখা আছে তারা যেটা চাচ্ছে, তাদের তিনটা দাবি: দশম গ্রেডের বেতন নির্ধারণ, এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তিনটা দাবি দাবি খুবই যৌক্তিক, এবং এই দাবিগুলো আসলে মেনে নেওয়ার ব্যাপারে সরকারের ইতিবাচকভাবে আলোচনা করার কথা। আমি আপনাকে একটা ছোট্ট বিষয় এখানে আমার আপনার সাথে তুলে ধরতে চাই। দেখেন, বর্তমানে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, এই সরকারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষিত সরকার। এই সরকারে যত আপনার ডক্টরেট লোক আছে, যত প্রফেসর আছে, যত আপনার আশেপাশের আপনার গুণী মানুষ আছে, অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসে কখনো এমন ছিল না। কিন্তু মুশকিলটা হচ্ছে এরকম যে এই মানুষগুলো, তারা আপনার শিক্ষিত, জ্ঞানী, গুণী, ডক্টরেট, হ্যাঁ, কিন্তু অনেক কিছুকে সমাধান করার ক্ষেত্রে তারা যে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটা হচ্ছে ভয়াবহ। যেমন দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো একজন শিক্ষক। এই এই সরকারে কতজন শিক্ষক আছে আপনি খেয়াল করে দেখেন। তাদের আমলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা ঢাকা শহরে, তাদেরকে যেভাবে পিটিয়ে ছাতু বানায় ফেলা হচ্ছে রাস্তায় আর কি,
এটা দেখে কি আপনার মনে হয় যে এই পুলিশ বাহিনী শেখ হাসিনার, নাকি এই পুলিশ বাহিনী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের? আপনি আমাকে বলেন। আজকে ডেইলি স্টার বাংলা বিভাগকে আমি ধন্যবাদ জানাই। ডেইলি স্টার সরকারের টার্গেট হয়। হ্যাঁ, এই যে আপনি বললেন আমি যত আওয়ামী লীগ সরকারের যত হচ্ছে আমার, তার মানে কি পরের টার্মে এসে তার আগের গুলাকে টার্গেট করে, পরের জন এসে আগের গুলাকে টার্গেট করে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যাতে দূষিত না হয়, এটার একটা ফিক্স জনগণ বললো যে এবার ঠিক করো। তাহলে কি আমরা কোনো রাজনৈতিক দলের মতকে প্রাধান্য দিব না? গণভোটে যদি এই জিনিসটা জয়ী হয় বা এটা হাতে যদি জয়ী হয় তাহলে সেটাকে প্রাধান্য দিব। তাহলে এটা কে এই আদেশটা বা এইটা দিতে পারে যে জনগণের মতকে দিতে পারে? নিশ্চয়ই সরকার দিতে পারে, কারণ এই সরকার জনগণের থেকে ম্যান্ডেট নিয়েই কিন্তু ওখানে বসেছে, ভালো হোক খারাপ হোক উনি বসেছে। সো এটা আমার কাছে মনে হয় কি, আমরা যে বললাম না আলোচনাটা সাপ লুডুক করে সাপের মুখে আমরা ইচ্ছাকৃতভাবে গুটি ফেলছি যে যাতে আমরা পিছনে আসি। আমাদেরকে কিন্তু এখন পৌঁছতে পারছেন কিনা না, একদম কনক্রিট কোনো সিদ্ধান্ত এখনো পৌঁছানো হয় না। তবে এখন পর্যন্ত আমরা আমাদের আহ্বায়কও অপেক্ষাকৃত ছোট কতগুলি দল প্রায় এক হওয়ার কথা আমরা কিন্তু শুনছিলাম। এখন পর্যন্ত আমরা 300 আসনে আমরা এককভাবে প্রার্থী দিব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সর্বাধিকার, মানে একদম সবচেয়ে বেশি আমরা এটাকেই ফোকাস করছি। আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং 15 তারিখ নিউজ হচ্ছে আজকেই মনে হয়, আমি যদি ভুল না করি, বিএনপির মনোনয়নপ্রাপ্ত একজন তার ভাষণে বলেছেন ধানের শীষের জয় মানেই নৌকার জয়। উনি সমূহ প্রাথমিক তালিকা কয়েকটা আসনের 100 থেকে 150 আসনের বা অ্যাটলিস্ট 100 আসনের আমরা প্রকাশ করব। এবং সবচেয়ে যেটা আমি যেটা আসলে ব্যক্তিগতভাবে দলে গিয়ে বা অফিসে যেটা পার্টি অফিসে যেটা ফিল করি বা আমাদের বিভিন্ন তৃণমূল পর্যায়ে আমরা যখন থেকে এককভাবে কথাটা আমরা বেশি জোর দিচ্ছি এবং মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে, তখন কিন্তু এইটার প্রতি মানুষের আগ্রহটা বেশি, বিশেষ করে তৃণমূলে যারা আমাদের সাথে যুক্ত আছেন বা সাধারণ মানুষ আমাদেরকে এভাবেই আসলে দেখতে চায় যে আমরা হারি জিতি কিন্তু আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব এবং লড়াই করব। সো আমাদেরও কিন্তু ওইটাই চিন্তা। আর জোটের কথা আসলে যেটা বিভিন্ন 9 দলের সাথে বা যাদের আলোচনা হচ্ছে, এটা কিন্তু জুলাই সনদ আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমরা যে এটা 1 সপ্তাহ সময় পেয়েছিলাম বা এটা কিন্তু নির্বাচনের এর বাইরে গিয়ে বলছি সেটা আমি জানি না। এটা আসলে উনি যে প্রেক্ষিতে বলেছেন, যদিও পুরো বক্তব্য থেকে এটাই পিক হয়েছে, গত পরশুদিনও আমাকে একটা টক শোতে এটা জিজ্ঞেস করছিলেন, এটাকে আসলে আমরা একটা ভিশনারি এবং মোটিভেশনাল হিসেবে দেখি। কারণ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের মাধ্যমেই কিন্তু এই দলটা গঠিত হয়েছে, এবং এত বড় একটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে এবং সেটা সফল করার পর কিন্তু 10-15 বছর কিন্তু এগিয়ে গেছে। মানে জাস্ট অভ্যুত্থানের আগে, জুলাই আগস্টের আগে ওদেরকে কেউ চিনতো না, এখন কিন্তু ওরা জাতীয় পর্যায়ে পরিচিত। তাহলে একটা মানে বড় একটা ধাপ কিন্তু আমরা এনসিপি এগিয়ে আছে। সো এর পরে আমাদের কিন্তু একটা ভিশন থাকে, বা এটা কিন্তু আসলে দাম্ভিকতা থেকে বলা না, এটা এক ধরনের ইন্সপিরেশন থেকে বা মোটিভেশন থেকে একটা ভিশনারি, যে আমরা এই 10 বছরের মধ্যে আমরা দলকে এককভাবে সরকার গঠন করার মতো করে সক্ষম করে তুলব, মানে আমরা ওইভাবে এগিয়ে যাব। এই কথাটা কিন্তু এখান থেকেই এসেছে। এবং রাজনীতি ছেড়ে দেওয়ার এটা হচ্ছে আসলে আমরা তো চিরকাল দেখেছি যে মানে যারা এসেছেন তো এসেছেনই, কখনো ব্যর্থতার দায়ভার নেয় নাই বা কোনো জবাবদিহিতার মধ্যে থাকে নাই। আমার মনে হয় এই কথাটা সে আমাদের যে দলের নেতাকর্মী আছে বা যারা সমর্থক আছে তাদের উদ্দেশ্যেই বলেছে। 10 বছরের মধ্যে যদি আমি একটা পর্যায়ে দলকে নিতে না পারি, সেটা সে তার ব্যর্থতা হিসেবেই সে দেখবে। আমাদের সাধারণত কি হয় যে যখন ব্যর্থ হয় তখন কিন্তু সরে দাঁড়ায়, আরেকজনকে কাউকে দায়িত্বটা নিতে বলি। সো ওই একটা আকাঙ্ক্ষা থেকে বা ওই ধারণা থেকেই নাহিদ ইসলাম কিন্তু এই কথাটা বলেছেন, এবং এটাকে কিন্তু আমরা সবাই খুবই পজিটিভ এবং ভিশনারি হিসেবে নিয়েছি। অনেকগুলো খুব ভালো ভালো ছবি চেপেছে। এই শিক্ষকদেরকে রাস্তার উপরে যেভাবে পুলিশ পেটাচ্ছে, এটা যে কোনো সুস্থ মানুষদের মনোযোগ দিয়ে দেখে তিনি ট্রমাটাইজ হয়ে যান। এবং আমি একটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, দেখার পর আর বারবারই মনে হচ্ছিল যে এটা কি সেই একনায়ক শেখ হাসিনার পুলিশ, নাকি এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পুলিশ। এটা আমাকে খুব হতাশ করেছে। এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। জি, আপনি আরেকটা জিনিস দেখবেন, এই যে আন্দোলনটা কথা বলছি, পাশাপাশি আরেকটা আন্দোলনও কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের সামনে আমরা দেখছি যে এক ভদ্রলোক, তারেক রহমান তার নাম, মোহাম্মদ তারেক রহমান, উনি আম জনতা পার্টি না আম জনতা দল এরকম একটা নাম নিয়ে একটা দল করেছেন, এবং ওনার দলকে নিবন্ধন দেওয়া হয়নি, এবং নিবন্ধন পাওয়ার দাবিতে উনি অনশন করছেন, আমরণ অনশন করবেন। এবং প্রতি ঘন্টা পর পর ওনার সামনে প্লে কার্ড চেঞ্জ হচ্ছে, 48 ঘন্টা, 52 ঘন্টা, 76 ঘন্টা, 78 ঘন্টা হয়ে গেছে।
উনি অনশন করছেন এখানে। তো এই ঘটনাটা কিন্তু অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এর মধ্যে দেখলাম আমি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী রহমান বোধহয় ওখানে গিয়েছিলেন, এরকম অনেক কিছু আমরা দেখলাম। এখন আমার কথা, ওনার দাবিতে একটা জায়গা আমার কাছে টাচ করেছে। উনি বলেছেন যে ডেস্টিনির মতো দল, তারা যদি তাদের আবার আম জনগণের দল নাকি এরকম একটা নাম আছে, ওরা যদি মানে নিবন্ধন পেতে পারে তাহলে আমি কেন পেতে পারবো না, এই ওনার যুক্তিটা আর কি। তো এখানে কিছু নিয়ম কানুন তো আছে নিবন্ধন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে। তো এই বিষয়টাকে আপনি মানে আসলে কিভাবে মূল্যায়ন করবেন এই ঘটনাটাকে? না দেখেন, এই ভদ্রলোক ইনি কিন্তু নানা ক্ষেত্রে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বলতে ইনি অনেক ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্রিটিক্যাল, অনেক সময় এনসিবির প্রতি ক্রিটিক্যাল। হ্যাঁ, এখন বর্তমান যারা হচ্ছে আপনার পাওয়ার হোল্ডার, তাদের অনেকের বিরুদ্ধে তিনি কিন্তু খুবই আপনার কি বলবো যে খুবই আপনার অনেক উচ্চ স্বরে অনেক হচ্ছে সত্য কথা বলে ফেলেন। হ্যাঁ, এটা অনেকেরই অপছন্দ কিনা এবং তার প্রেক্ষাপটেই তার আপনার এই আপনার নিবন্ধন পেতে আপনার বাধা তৈরি হচ্ছে কিনা, এটা তো একটা গুরুতর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই এই সময়ে এতগুলো দল আপনার আহ নিবন্ধন পেল, অনেকগুলো দল আপনার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে দলগুলোর নানা বিষয়ে নানা ধরনের আপনার প্রশ্ন আছে। সেই প্রশ্নের বাইরে এই ভদ্রলোক তারেক সাহেবের যে এই এই দলটা বা তারেক সাহেব, তাকে তো আমরা খুব ভালো করে চিনি। তিনি রাস্তায় জুলাইয়ের আন্দোলন করা একজন যোদ্ধা বা একজন আপনার আন্দোলনকারী। তাকে কোন বিবেচনায় আসলে তার নিবন্ধনটা দেয়া হচ্ছে না, এটা এটা আসলেই হচ্ছে আপনার একটা 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 সন্দেহজনক বিষয় আর কি। আমার মনে হয় সরকারের তাকে নিবন্ধনটা দেওয়া উচিত। যদি নিবন্ধন প্রক্রিয়ায় কোনো আপনার ত্রুটি থাকে, অর্থাৎ কাগজে কলমে কোনো ত্রুটি থাকে, সেটা সমাধান করা তো ভাই কঠিন কিছু নয়। আপনি চাইলে একদিনের সমাধান করতে পারেন। আপনার সাথে আমি কথা বলছি এখন মধ্যরাত, আমার হয়তো রেকর্ডিংটা দিনের বেলা প্রচার হবে, কিন্তু এই মধ্যরাতের মধ্যে ওই খোলা আকাশের নিচে আপনি একটা ছেলে আপনার এত ঘন্টা ধরে আপনার অনশনে আছেন, এটা তো ভালো কিছু নয় রে ভাই। এটা সমাধান করা উচিত, দ্রুত করা উচিত। না, এটা আমারও তাই কথা, কিন্তু আলোচনা হোক। কারণ একটা জিনিস হলো কি, তাহলে এখন তারা কি চায়? তারা দেখতে চাচ্ছে যে সে কখন না খেয়ে থাকতে থাকতে রণে ভঙ্গ যায়, এটা? নাকি তারা দেখতে যাচ্ছে যে না খেয়ে থাকতে থাকতে সে অসুস্থ হয়ে যাবে, তারপর তাকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়া হবে, এটা দেখতে যাচ্ছে? নাকি তারা দেখতে যাচ্ছে যে না খেয়ে থাকতে থাকতে তার প্রেশার মানে ফ্ল্যাকচুয়েট করতেছে, এখন সে মারা যাবে, এটা দেখতে যাচ্ছে? আমি এই জিনিসটা বুঝি না। একটা মানে প্রতিষ্ঠান হোক, সরকার হোক, কারো না কারো তো দায়িত্ব নেওয়া উচিত। তারা চুপচাপ সবাই বসে আছে যাতে নাকি কারো কিছু যায় আসে না। মানে আমার কাছে মনে হচ্ছে কি, এক্স্যাক্টলি। সো এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক। আপনি এই পর্যায়ে এসে একদম নভেম্বরের মাঝামাঝি, প্রায় আজকে 8 তারিখ, আমাদের এখন মেইন হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে এটা ফিক্স করা এবং নির্বাচনের দিকে যাওয়া। কারণ এখন এসে নির্বাচন পেছানো বা জুলাই সনদ বাস্তবায়ন বা তার আইনি ভিত্তি পেছানোর কোনো মানে মানে সুযোগ নাই। এটা হচ্ছে দেশের স্বার্থে আপনাকে এক থাকতেই হবে, এই প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের। আমি ঠিক একটু অন্য দুইটা আলোচনায় আমি একটু যুক্ত করতে চাই। আপনি দেখেন নোট অফ ডিসেন্টের কথা যেটা আসে যে কেন চাপাই দিবে, এটা কিন্তু আসলে চাপানো হয় না। কেন চাপানো হয় না? এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা এই পুরো আয়োজনটা থাকতো না যদি এই গণ অভ্যুত্থান না হতো। তাহলে কিন্তু ওই আগের রেজিমই চলতো। তাহলে এই যে করেই হোক, উনি ব্যর্থ হোক, উনি সফল হোক, ওনাদের এই উপদেষ্টা পরিষদের বা এই প্রধান উপদেষ্টার হাজারটা দোষ থাক, এটা একটা ম্যান্ডেট নিয়েই সেখানে বসেছে। তাকেই আমরা গণ অভ্যুত্থানের সাথে রিলেট করতে পারি, তাকেই সব গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষ একমত হয়ে তাকে বসিয়েছে। এবং নানা সংকট আসার পরও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বারবার তার সাথে দেখা করে তাকে সমর্থন জানিয়েছে। তার সাথে অনেক রাগ বিরাগ বা মতে বিরোধ এটা হয়েছে, কিন্তু তাকে সমর্থন জানিয়েছে। তাহলে তারই কিন্তু এখানে এখতিয়ারটা অলরেডি জনগণ থেকে সে নিয়ে ওখানে বসেছে এবং সে কিন্তু এটা চাপায় দেওয়া না, সে কিন্তু এটার আদেশটা জারি করতে পারে, আমরা এজন্য বলছি। এবং সে কিন্তু নোট অফ ডিসেন্ট, আপনি দেখেন নোট অফ ডিসেন্ট মানে ভিন্ন মত। ধরেন বিএনপি বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান কিভাবে হবে এটা তাদের একটা নিজস্ব মত, এটাতে তার একটা নিরপেক্ষ বডি এটা করবে না। এখন জনগণ যদি মত দিয়ে বলে যে এই সরকার বদলের সময়ই বাংলাদেশে সব ঝামেলা হয়, যে সরকার থেকে নামে সেই পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে দুটো পত্রিকা, সেই দুটো পত্রিকার মধ্যে একটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আর একটা হলো দ্য হিন্দু। হিন্দু যে পত্রিকাটি, এটি নামে হিন্দু হলেও এখানে ভারতের সব জনমতের যারা লোকজন রয়েছেন তারা এটা পড়েন। আর অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকাটি, এটি ভারতের
সেই পত্রিকা যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে রিপ্রেজেন্ট করে। আজ যেভাবে নিউ ইয়র্ক টাইমসকে, ওয়াশিংটন পোস্টকে আমরা খুব গুরুত্ব দেই, কিংবা ধরুন ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, লন্ডনের দ্য টেলিগ্রাফ, এই পত্রিকাগুলোর যে, বা আপনি ধরুন যে জাপানের কিছু পত্রিকা আছে, তারপরে জার্মানির কিছু পত্রিকা আছে, তারপরে ফ্রান্সের কিছু পত্রিকা আছে, যেগুলো এই বাংলাদেশে বসেও সেখানে যদি কোনো একটা নিউজ ছাপা হয় আমরা সেটি গুরুত্ব দিই। এর বাইরে আন্তর্জাতিক যেমন এএফপি, রয়টার্স, ব্লুমবার্গ, তারপর ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে নিউজউইক, দ্য ইকোনমিস্ট, এই পত্রিকাগুলোর একটা গ্লোবাল মানে যাকে বলা হয় অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট আছে। তো এই প্রসপেক্ট এবং অ্যাসপেক্ট এর প্রেক্ষাপটে তারা করে কি, মানে যে জিনিসগুলো 2-3 বছর আগে, 5 বছর আগে এই পত্রিকাগুলো প্রেডিক্ট করে দেয় বা বলে দেয়, ওটাই পরবর্তীতে বাস্তবায়ন হয়ে যায়। যেমন ধরুন শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে টাইম ম্যাগাজিন, বিখ্যাত টাইম ম্যাগাজিন একটা শিরোনাম করেছিল, মানে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল শেখ হাসিনাকে নিয়ে। তখন তারা যে জিনিসটা বলেছিল যে শেখ হাসিনা এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন, তিনি ফিরবেন কিভাবে, তার ফেরাটা কেমন হবে। তো শেখ হাসিনা ফিরতে পারেন এটা ওনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার 2 মাসের মাথায় স্বয়ং শেখ হাসিনাও কল্পনা করতে পারেননি। এর কারণে প্রথম 2 মাস তিনি কোনো ট্রু শব্দ কিন্তু করেননি। অথচ আমেরিকার টাইম ম্যাগাজিন তারা বলে দিল যে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এই রিটার্নটা কখন হবে, কিভাবে হবে, এই যে উনি গেলেন তার প্রত্যাবর্তনটা কিভাবে হবে। তো এখন এই 14 মাস পর আপনি চিন্তা করেন যে টাইম ম্যাগাজিনের সেই 1 বছর আগের যে বক্তব্য, এটা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং কতটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তো এইরকম পত্রপত্রিকাগুলোর মধ্যে ভারতের সবচেয়ে যে পত্রিকাটিকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয়, যেমন আমাদের দেশের প্রথম আলো বা ডেইলি স্টার, আমাদের এই মাতব্বরি শুধু বাংলাদেশের মধ্যেই। এখানে প্রথম আলোতে কি ছাপা হলো, ডেইলি স্টার কি ছাপা হলো, এটা ত্রিপুরার লোক ও পাশের লোক কখনো এটা মানে ভেবেও দেখে না, আলোচনাও করে না। এগুলোকে মানে সংবাদপত্রের মান হিসেবে ঠিক ডেইলি স্টার এবং প্রথম আলোকে ভারত, পাকিস্তান, কোনো দেশেরই আসলে লোকজন এরকম ওগুলোর খোঁজও রাখে না। যেভাবে নেপালের কোনো পত্রিকা যদি হয় নেপাল স্টার বা নেপালের আলো, আমরা যেমন ওটাকে কোনো পাত্তা দেই না। বাংলাদেশের পত্রপত্রিকার মধ্যে সবচেয়ে যেটা মশহুর যে 2টো পত্রিকা, এটা নিয়ে আমি আমার অভিমত বললাম, যাকে বলা হয় অন্যান্য দেশের যারা পাঠক রয়েছেন তারা এরকম বাংলাদেশের পত্রপত্রিকা সম্পর্কে ওইরকম গুরুত্ব দান করে। তো তদ্রূপ কলকাতার খুব নামকরা পত্রিকা আনন্দবাজার, আমরা কিন্তু বাংলা ভাষী হিসেবে আনন্দবাজারে কি লিখলো দেখি, অমৃতবাজার কি লিখলো দেখি, দেশ পত্রিকা কি লিখলো, এগুলো পড়ি। কিন্তু ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে একেবারে মাথা ঘামায় না, এমনকি হিন্দুকে নিয়েও তারা মাথা ঘামায় না। কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখলো, এটা ওয়াল স্ট্রিট জার্নালের পাঠক, টাইম ম্যাগাজিনের পাঠক, দ্য টেলিগ্রাফের পাঠক, দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের পাঠক, ওয়াশিংটন পোস্টের পাঠক, তারা কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়ে। 130 কোটি মানুষের যে রিপ্রেজেন্টেশনের যে পত্রিকাটি, সেই পত্রিকাটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তো সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনার একটা নাতি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে। তো ইতিপূর্বে আমরা দেখেছি যে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে। তার একটা লেখাও সম্ভবত ভারতে খুব নামকরা যে পত্রিকা দ্য উইক, তিনি নিজের হাতে লিখেছেন ইংরেজিতে। তো নিজের হাতে লিখেছেন এবং সেটা উইকে ছাপা হয়েছে। কিন্তু এই যে উইকে তার নিজের হাতের লেখা, এএফপিতে তার সাক্ষাৎকার, তারপরে ফাইন্যান্সিয়াল দ্য ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্সের, এএফপিতে তার সাক্ষাৎকার। তো এই বিষয়গুলো যতটা না আলোচিত হয়েছে, আলোড়ন তৈরি করেছে ভারতে, বাংলাদেশে এবং গ্লোবালি, তার চেয়ে সবচেয়ে বেশি যাকে বলা হয় আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে
ইন্ডিয়ান এক্সপ্রেসে তার দেয়া নাতি দীর্ঘ সাক্ষাৎকার। এখানে একটি বিষয়, যে সাংবাদিক এই সাক্ষাৎকার নিয়েছেন গৌতম লাহিড়ী, এই ভদ্রলোক শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন, আওয়ামী লীগেরও ঘনিষ্ঠজন, এবং নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বা শেখ হাসিনার সরকারের পতনের পর যে কজন ভারতীয় সাংবাদিক একেবারে যাকে বলা হয় চুলচেরা বিশ্লেষণ করে শেখ হাসিনার ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ইউনূস সরকারের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি যাকে বলা হয় বিশ্লেষণ করার চেষ্টা করেছে নিরপেক্ষভাবে, তার মধ্যে জনাব গৌতম লাহিড়ী অন্যতম। এবং তিনি বাংলাদেশের অনেক ইউটিউবারের সঙ্গে কিন্তু এই গৌতম লাহিড়ী সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই ভদ্রলোক ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য এই সাক্ষাৎকারটি নিয়েছেন। আমি যখন একেবারে ছাত্র জীবনে ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পর্কে আমার প্রথম ধারণায় আসলো যে তাদেরকে নিয়ে একটা বিরাট রিপোর্ট ছাপা হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকাতে, যে কি করে ভারতের এই রাজনীতি, তারপরে রাজনীতির পেছনের পর্দার আড়ালের যত খেলাধুলা, কিং মেকিং, এই কাজগুলো কারা কারা করে। তো তার মধ্যে একেবারে সবার আগে যে নামটা আসছিল সেটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেসের মালিক রামনাথ গোয়েঙ্কা। ছাত্র জীবনে পড়েছিলাম, কিন্তু আমার এখনো পর্যন্ত আমি সেই রামনাথ গোয়েঙ্কা এখনো জীবিত আছেন কিনা আমি জানি না, মারা গেছেন অবশ্যই, এটা তো একেবারে 80-র দশকের শুরুর দিকের কথা আমি এটা বলছি। তো সেই রামনাথ গোয়েঙ্কা, আর একজন লোক সম্পর্কে আমি তখন পড়েছিলাম, তিনি হলেন ধীরুভাই আম্বানি, মানে এখন অনিল আম্বানি, মুকেশ আম্বানির বাবা। তারপর রাম জেঠ মালানি। বাঙালিদের মধ্যে আরেকজন লোক ছিলেন অমলেশ ত্রিপাঠী। মানে চিন্তা এবং বুদ্ধিভিত্তিক জগতে এখন ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে, তারা যেভাবে, যেমন আমেরিকাতে উইলসন সেন্টার আছে, ভারতে এরকম অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা মূলত এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আর আমি যে সময়ের কথা বলছি তখন এইভাবে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক গড়ে ওঠেনি, কিন্তু একটা মানে যাকে বলে বুদ্ধিভিত্তিক একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, এবং সেই সিন্ডিকেটের নেতৃত্বে ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তার মালিক মিস্টার রামনাথ গোয়েঙ্কা। শুধুমাত্র আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে, এটা কেবলই মাত্র একটা রিপোর্ট, প্রথম আলোর রিপোর্ট বা ডেইলি স্টারের রিপোর্ট নয়। এটার সঙ্গে ভারতের মেধা, যোগ্যতা, তাদের ফরেন পলিসি, ভারত সরকারের পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে, সবই এই সাক্ষাৎকারের মাধ্যমে ফুটে এসেছে। এখন এই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন, এগুলো নর্মালি শেখ হাসিনা বলেন না। শেখ হাসিনা যেভাবে বলেন, ইউনূসকে ফেলে দেব, আমি আসার সঙ্গে সঙ্গে তালিকা করে করে সবগুলোকে গ্রেপ্তার করব, সবগুলোকে ফাঁসিতে লটকাবো, আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার হবে, ওইবার যতটুকু ছাড় দিয়েছে এবার একটু ছাড় দেব না, চামড়া খুলে একেবারে কুচি কুচি করে কই মাছের মতো যাকে বলা হয় কেটে, তারপর ওর মধ্যে লবণ দিয়ে মরিচ দিয়ে ঢুকিয়ে, এরপরে আবার সেই লবণ মরিচ যেন ধুইতে না পারে চামড়া সেলাই করে দেব। মানে দিস সর্ট অফ অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজে আমরা শেখ হাসিনাকে সবসময় দেখতে অভ্যস্ত। কিন্তু সেই শেখ হাসিনা এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিনয়ী হয়েছেন, এবং তিনি রাষ্ট্রনায়কোচিত মনোভাব নিয়ে যেভাবে তার শাসন আমলের সকল দায় দায়িত্ব স্বীকার করেছেন, যে হ্যাঁ ওই সময় যত ভালো কাজ হয়েছে, যত মন্দ কাজ হয়েছে, সেটা কিভাবে হয়েছে সেটা পরের বিষয়। ফার্স্ট থিং হলো, যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিলাম, কাজে দায় দায়িত্ব তো আমারই, এবং আমি ওই সময়টাতে যে সকল ঘটনা ঘটেছে, যত প্রাণ ঝরেছে, যত মানুষ নিহত হয়েছে, প্রথমত সবার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি, সহমর্মিতা প্রকাশ করছি, এবং প্রতিটি প্রাণের জন্য আমি আফসোস করছি। মানে এই একটা কথা, যেটা শেখ হাসিনার কাছ থেকে আশাই করা যায় না। যখন এই কথাগুলো বলবেন, ধরে নিতে হবে যে তখন তার একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি এগুচ্ছেন, এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আর বড় বড় মাস্টারের যাকে বলা হয় ব্রেন কাজ করছে। তিনি তার সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে সমালোচনাগুলো করেছেন টু দি পয়েন্টে, এটাও শেখ হাসিনার কাছে আশা করা যায় না।
তিনি খুবই ইন্টেলিজেন্টলি, প্রফেশনালি এবং পলিটিক্যালি যে সকল অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে এনেছেন, এটা রাজনীতির পরিভাষা নয়, এটা কূটনীতির পরিভাষা, এটা বিচারের পরিভাষা। এর সঙ্গে আইন জড়িত, এর সঙ্গে আন্তর্জাতিকতা জড়িত এবং আরও অনেক কিছু। ঠিক সেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তার সরকারকে নিয়ে তিনি কতগুলো অভিযোগ উত্থাপন করেছেন। নিজের বিচার সম্পর্কেও তিনি মানে যে কথা বলেছেন, এটাও একটা অসম্ভব রকম চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য। তিনি এই বর্তমান তার যে বিচার হচ্ছে, সেই বিচারিক যে আদালত, সেই আদালতের বিচার কর্মকাণ্ডকে তিনি রিগ্রেট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে পৃথিবীর সকল মানুষের যে আস্থা, বিশ্বাস এবং নির্ভরতার যে প্রতীক, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ক্রাইম কোর্ট যেটাকে বলা হয়। তো সেই আইসিসি যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, যেখানে বসনিয়া হার্জেগোভিনা, যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং এই আইসিসির একটা রিপোর্টে আমাদের দেশের সব কিছু তছনছ হয়ে যেতে পারে। তো তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো আইসিসিতে নিষ্পত্তি হতে পারে। সরকারকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, তারা কেন আইসিসিতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না। আর আইসিসিতে যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে সরকার যে সকল কথাবার্তা বলছে, সেগুলো যদি তথ্য প্রমাণ তারা দিতে পারে, যে অভিযোগ যে আমি 1400 জনকে মেরে ফেলেছি, তো এটা নিয়ে তিনি, এই সংখ্যা নিয়ে তিনি অভিযোগ করেছেন, জাতিসংঘর প্রতিবেদন নিয়ে অভিযোগ করেছেন, কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যালি। তো তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের কোর্টে যে সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে সকল অভিযোগ দায়ের করা হচ্ছে, তো সেগুলো নিয়ে যদি আমার শাস্তি হয়, তিনি সেটা বলেননি, মানে আমি এটার ভাব সম্প্রসারণ করছি, সেগুলো নিয়ে যদি আমার শাস্তি হয় বা আমাকে সেগুলোর ভিত্তিতে যদি আমাকে প্রত্যাবর্তন করতে বলা হয়, আমিও যাব না আর ভারত আমাকে পাঠাবে না। কিন্তু যদি একই অভিযোগগুলো তথ্য এবং প্রমাণ সহকারে আইসিসিতে দেওয়া হয়, তাহলে তো আইসিসি আমাকে ওয়ারেন্ট ইস্যু করে দেবে, আমাকে ধরে নিয়ে যাবে এবং সেখানে আমার বিচার হবে এবং আরও দৃষ্টান্তমূলক বিচার হবে। এবং বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ যে এরকম বাংলাদেশের একজন সরকার প্রধান যে কিনা ক্ষমতায় থেকে এত বড় মানবতা বিরুদ্ধে অপরাধ করেছেন, কাজেই তার এই বিচার আইসিসিতে হতে পারে। আর যেখানে জাতিসংঘ, এখানে মানবাধিকার কমিশন যেখানে প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারাও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন, কাজেই এই ঘটনার সাথে তো জাতিসংঘ জড়িত। কাজেই জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, জাতিসংঘের অন্যতম একটি মুরব্বী, সেটা হলো এই আইসিসি। সেই আইসিসিতে কেন তার বিচার হবে না? মানে এটা কিন্তু একটা চারটিখানি কথা নয়। এত বড় কনফিডেন্স, এত বড় চ্যালেঞ্জ, এটা যে কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন তা নয়, তিনি জাতিসংঘকে চ্যালেঞ্জ দিয়েছেন, যারা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কাজ করেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে, অর্থাৎ সাধারণ পরিষদের মহাসচিবকে চ্যালেঞ্জ দিয়েছেন, মানবাধিকার সংস্থা যারা অফিস করেছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ দিয়েছেন, এমনকি আইসিসিকেও তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। এটা চারটিখানি একটা বিষয় নয়, এটা এই সাক্ষাৎকারে চলে এসেছে। আর তিনি যেভাবে ভুল স্বীকার করেছেন, যেভাবে তার রাজনীতির প্ল্যান ফোকাস করেছেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি ইন্দিরা গান্ধী ডক্ট্রিন ব্যবহার করেছেন। আপনারা জানেন যে যখন ইন 1977 সনে ভারতে জরুরি অবস্থা জারি হলো, আমি সনটা এদিক ওদিক হতে পারে, আপনারা মনে কিছু করবেন না, এর কারণ হলো আমি আসলে স্ক্রিপ্ট দেখে বলি না, যেহেতু আমি ফ্যাক্ট জানি, ফ্যাক্ট জানার কারণে অনেক সময় ডেট সন এদিক ওদিক হতে পারে। তো স্ক্রিপ্ট না দেখে বলার কারণে এটা হয়, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যখন ইন্দিরা গান্ধী সেই তাদের দেশে জরুরি অবস্থা জারি করলেন এবং সেই জরুরি অবস্থা প্রয়োগ করতে গিয়ে সারা ভারতবর্ষে অনেক হতাহত হলো এবং ভারতের যত শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে তিনি গ্রেপ্তার করলেন,
বড় বড় ব্যবসায়ীদেরকে তিনি গ্রেফতার করলেন, কিন্তু একটা সময় তিনি সেটা পারলেন না, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তো বাইরে চলে যাওয়ার পরে তিনি পদত্যাগ করলেন, এবং পদত্যাগ করে এই জরুরি অবস্থা জারি করা তার ভুল হয়েছে, এবং এই সময়টাতে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে সকল অফেন্স হয়েছে, সবগুলোর দায় দায়িত্ব তিনি নিলেন। মানুষের রাগ কমে গেল। রাগ কমে যাওয়ার পরে মাত্র 3 বছরের মাথায় তিনি যে জাতীয় নির্বাচন হলো, সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি আবার ক্ষমতায় এলেন। এই যে তার ক্ষমতায় ফেরা এবং আত্মপক্ষ সমর্থন করা, এটি ভারতের রাজনীতিতে এখন ইন্দিরা গান্ধীর ডক্ট্রিন হিসেবে পরিচিত। তো সেই দিক থেকে শেখ হাসিনার এই যে হঠাৎ পরিবর্তন, ইন্ডিয়ান এক্সপ্রেসে তার সাক্ষাৎকার, এবং এই সাক্ষাৎকারের মধ্যে তিনি যে সাবমিশন দিয়েছেন, যে ফোকাস দিয়েছেন, যে মিশন দেখাচ্ছেন, যে ভিশন দেখাচ্ছেন, যে লিবারেলিজম দেখাচ্ছেন, এটি তার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে সেই 1981 সন থেকে আজ অবধি কেউ আশা করেনি। কিন্তু এই যে তার যে ইউটার্ন, হঠাৎ করে ইউটার্ন, এর সঙ্গে মনে হচ্ছে যে তার যারা পরামর্শদাতা, তার যারা প্রমোটার, এবং তার এই ক্ষমতায় ফেরার ব্যাপারে যারা ভারতে এবং আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, ব্রাসেলসে, মানে ইউর সদর দপ্তরে, নেদারল্যান্ডসে, মানে আন্তর্জাতিক আদালত হেগে, সেখানে সুইজারল্যান্ডে যারা লবিং করছে, হাজার হাজার মানুষ কিন্তু যার যার অবস্থান থেকে লবিং করছেন। তো তাদের এটা কম্প্যাক্ট গ্রুপ যে কাজ করছে, এবং সেই কাজের ভিত্তিতে শেখ হাসিনার নিকট যে পরামর্শগুলো তারা উপস্থাপন করেছেন, এবং সেইভাবেই তিনি নিজেকে প্রস্তুত করে এই রকম একটা সাক্ষাৎকার দিয়েছেন বলেই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলার চেষ্টা করছেন। এখন শেখ হাসিনা তো দিবারাত্র কাজ করে যাচ্ছেন, আওয়ামী লীগও দিবারাত্র কাজ করে যাচ্ছে, বিএনপিও করছে, জামাতও করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসও কাজ করে যাচ্ছেন। তো সেই কাজের যে সমীকরণগুলো, মানে আপনি তীর ছুঁড়লেন, 10টা তীর একই লক্ষ্য বস্তুর দিকে গেল। এখন তীরের ফলায় ধরুন একটা বিন্দু আছে, আর লক্ষ্যবস্তু সেখানে একটা বিন্দু আছে। তো একসাথে 20 জন তীরন্দাজ সেই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তীর ছুড়ল। এখন এখানে তো একসাথে সব তীর যদি একসাথে যায় তাহলে তো একটাও লাগবে না, বা একটা তীরের সঙ্গে যদি আরেকটা লেগে যায় তাহলে আগেই সেগুলো পড়ে যাবে। তো এক্ষেত্রে লক্ষ্যবস্তু স্পর্শ করার জন্য কি দরকার? প্রথমত টার্গেট, নিখুঁত টার্গেট, একেবারে ওই পিন পয়েন্টে গিয়ে আপনার তীরটি লাগবে। আর দ্বিতীয় যে জিনিসটি, সেটি হলো গতি, দুর্বার গতি, মানে যারা তীর ছুঁড়ছেন, যার তীর যত গতি পাবে সেই আগে গিয়ে সেখানে লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো সবাই চেষ্টা চালাচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তু কি, পিন পয়েন্ট কি? এটি কি মানুষের হৃদয়, মানুষের মন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মন, নাকি দিল্লি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মন? আমার কাছে মনে হচ্ছে যে জনগণের যে মন, মস্তিষ্ক, চিন্তা এবং চেতনাকে এখনও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেনি, যেটি শেখ হাসিনা করতে পেরেছেন। আবার বলছি যে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে রাজি করাতে হবে, খুশি করাতে হবে, তাদের মনে পরিবর্তন আনতে হবে, তাদের মনে শান্তি দিতে হবে। এই লক্ষ্যবস্তুটি শেখ হাসিনা যেভাবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারের মাধ্যমে স্থির করতে পেরেছেন, সেখানে জামাত, মক্কা মদিনা, তুরস্ক, পাকিস্তান ইসলামাবাদ, যমুনা, আমেরিকা, বেইজিং, এই জায়গাতে যেভাবে দৌড়াদৌড়ি করছে, বিএনপি যেভাবে একবার লন্ডনে, একবার যমুনাতে দৌড়াদৌড়ি করছে, একবার পাকিস্তানে, একবার চীনে যেভাবে দৌড়াদৌড়ি করছে, আপনি বুঝতে পারছেন যে কেবলা কয়টা হয়ে গেছে। আর এনসিপি, তাদের তো আসলে যমুনা, রাজু তো এখন আর নেই, শুধুমাত্র যমুনা কেন্দ্রিক তাদের লক্ষ্যবস্তু, কিন্তু জনগণকে কেন্দ্র করে তাদের লক্ষ্যবস্তু হয়নি। দুই নম্বর হলো গতি। তো এখন আপনাকে যেখানে রকেটের গতি, সেখানে আপনাকে যাকে বলা হয়, যদি আপনি নসিমন ভটভটি দিয়ে বা দেখা গেল চান্দের গাড়ি
সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই গাড়িগুলো পার্বত্য চট্টগ্রাম এলাকাতে রেখে গিয়েছিল ব্রিটিশ আর্মিরা, সেই গাড়িগুলো এখনও চলতেছে, যেগুলোকে বলা হয় চাঁদের গাড়ি। তো আপনি চাঁদের গাড়িতে করে চাঁদে যাবেন, এটা আপনার যত বছর লাগবে, আর রকেটে করে চাঁদে যাবেন, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের এই যে এখন বর্তমান যে রাজনীতির অবস্থা, এখানে আপনার জনগণের মন রাজি এবং খুশি করানোর জন্য বা তাদের মন এবং মানসিকতায় পরিবর্তন আনার জন্য একটা লক্ষ্যবস্তু, আর একটা হলো রাষ্ট্রের যে সকল পেশি শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, বিদেশি দাতা সংস্থাগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে, তারপরে ব্যবসায়ী সমাজ রয়েছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনার যে প্রেশার দরকার, সেই প্রেশারটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম। তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে টার্গেট করে তাদের মাধ্যমে তাদের বক্তব্যের যে গতি, যে স্পিড তারা তৈরি করতে পারছে, সেটা আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ নিজেদেরকে ভাবেন বা আওয়ামী লীগের যারা মনে করেন যে এটা কোনো, ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মানে কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে, সেটা আমি দেখছি বিস্ময়ের সঙ্গে। দেখুন, কয়েকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। কয়েকদিন আগে 4 তারিখে, আজকে 9 তারিখ, 5 দিন আগে উত্তরায় এই গণ আন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তিনি 4 তারিখে বিএনপিতে জয়েন করলেন। এবং বিএনপিতে সেই যোগদানের কালীন যে দৃশ্যটা আমরা দেখলাম, সেখানে বিএনপির মহাসচিব ছিলেন এবং অনলাইনে তারেক রহমান সাহেবও সেই দৃশ্যের সাক্ষী হয়েছেন এবং উনি সেখানে যোগ দিলেন। কোনো সন্দেহ নেই যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন, তিনি আমাদের এই গণ আন্দোলনের একটা আইকনে পরিণত হয়েছিলেন। সবাই এই নামটা এখন জানেন, কাজেই সেই নামের যে ব্যক্তি যিনি নিজের জীবন দিয়েছেন, তারই যমজ ভাই তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিলেন। এরপরে এই জুলাই ফাউন্ডেশনের উনি দায়িত্বেও ছিলেন কিছুদিন, তারপরে যা হোক পদত্যাগ করেছেন, কেন করেছেন এটা নিয়ে নানা কথা আছে, সে আলোচনায় আমি যাচ্ছি না। কাজেই রাজনীতিতে এই নামটা, এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে। পাশাপাশি স্নিগ্ধর জন্য এটা একটা প্লাস পয়েন্ট, একটা বড় দলে উনি যোগ দিতে পেরেছেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপর শুনলাম তিনি নাকি উত্তরা থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন। এটা শুনে আমি প্রথমে একটু হোঁচট খেলাম এই কারণে যে স্নিগ্ধ তো আগে বিএনপি করতেন না, কখনোই করতেন না। তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের 15 বছর, আওয়ামী লীগের যে 15.5 বছর সময় শাসনকাল, এই সময় আওয়ামী লীগ যে বিএনপি নেতা কর্মীদের উপর যে নিদারুণ টর্চার করেছেন, এই টর্চারের সময়টাকে, দলটাকে ওখানে ধরে রাখা, এই সমস্ত কাজে দলকে ধরে রাখা, দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা, এই কোনো কাজে গত 15.5 বছর কি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের কোনোরকম ভূমিকা ছিল না। এখন যদি স্নিগ্ধ সামনে বিএনপির নমিনেশন পেয়ে যান, উনি নির্বাচিতও হবেন এবং তখন কিন্তু এই এলাকায় বিএনপির যারা রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু স্নিগ্ধকে নেতা মেনেই কাজ করতে হবে। তাদেরকে এমন একজন লোককে নেতা মানতে হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না, তাকে কোনো প্রশ্ন ওঠে না। উনি কি বিএনপির রাজনীতিটা খুব ভালো বুঝেন? যিনি রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা মানব? তাহলে তাকে দেওয়াটা কেন? অনেক সময় এমন হয় যে এমন একজন মধ্যপন্থার লোককে আনতে হয় যে নাকি নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে।
সন্দেহ নাই মীর স্নিগ্ধ এই সময় ওরকম একটা ভালো ভূমিকা রাখতে পারবে, কারণ ওনার নামেরও একটা কিন্তু গুরুত্ব আছে। প্রশ্ন হচ্ছে, এখন কি নির্বাচনের মাঠ বিএনপির জন্য অতটা প্রতিদ্বন্দ্বিতামূলক? যদি স্নিগ্ধ এখানে নির্বাচনে লড়াই না প্রার্থী না হন, তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে? হয়তো বলবেন বিএনপির লিডার সেরকম ভালো কেউ নাই, এটাও আমি বিশ্বাস করি না। বিএনপি লিডার ভালো অবশ্যই আছে, যাকে দেখা যাচ্ছে হয়তো তাকে নিয়ে আপনাদের আপত্তি আছে, সে হয়তো প্রচুর চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, তাকে দিয়েন না। ওখানে বিএনপির নিবেদিত প্রাণ কেউ না কেউ তো আছে, এত বড় দল থাকবে না? থাকবে। বরঞ্চ আপনারা যদি, যার প্রতি আপনাদের আপত্তি আছে, যদি এমন কেউ থাকে যে নাকি দলের বড় পদে আছে কিন্তু তার ভূমিকা এই সময় ভালো ছিল না, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল, দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, যদি এমন কেউ থাকে তাকে নমিনেশন দিয়েন না। বরঞ্চ তাকে দেখিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ সৎ এমন একজন বিএনপির কর্মীকে অথবা বিএনপির নেতাকে অথবা বিএনপির সমর্থককে তুলে নিয়ে আসেন, এনে তাকে মনোনয়ন দেন। তাতে কি হয়, চাঁদাবাজির যে কি শাস্তি সেটাও তারা বুঝতে পারে, এবং বিএনপির দলের জন্য নিবেদিতভাবে কাজ করার কি মূল্যায়ন সেটাও লোকে বুঝতে পারে। কিন্তু যদি আপনার কোনোটা না করে সম্পূর্ণ বাইরের একজন লোককে এনে লটারি পাওয়ার মতো করে মনোনয়ন দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, কোনো মেসেজ কিন্তু কারোর কাছে যায় না। দলের কেউ কিন্তু বুঝতে পারে না যে কী কারণে কি হয়ে গেল। তাদের এতদিনের যে ডেডিকেশন, তার কী মূল্যায়ন হলো, এটা কিন্তু দলের কেউ বুঝতে পারে না। মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, এবং তারা তখন ওই ছোট নেতা হিসাবে অথবা আঞ্চলিক লিডার হিসাবে তারা কিন্তু নানা ধরনের দুর্নীতিপরায়ণ কাজে, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে। এই কিছুই তো হলো না, তাহলে এটা করে কিছুদিন অগ্রসর হই। আমি মনে করি বাংলাদেশের যে এই যে আপনার দায়িত্বে যাওয়ার পরেই যে লুটপাটের একটা রাজনীতি শুরু হয়, তার বীজটা কিন্তু এভাবে বোনা হয়। তো এই প্রশ্নটা কিন্তু যখন থাকছে, যখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে আমার সঙ্গে একাধিক লোকের আলোচনা হয়েছে, এবং স্নিগ্ধও দেখলাম উনি বললেন যদি ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে উনি বিএনপির উত্তরা থেকে নির্বাচন করতে চান বিএনপির হয়ে। মানে উনিও মেন্টালি এক ধরনের প্রিপারেশন ওনার আছে, এবং ওই এলাকায় বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি। তাহলে ধারণা করা হচ্ছে যে স্নিগ্ধ হয়তো নমিনেশন পেতে যাচ্ছেন। ঠিক একই রকম আরেকটা ঘটনা আজ ঘটল। সেই ঘটনাটা কি? সেই ঘটনা হলো এই সরকারের একজন উপদেষ্টা, খুবই আলোচিত এবং খুবই বিতর্কিত একজন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি আবার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন। সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার বাড়ি হলো কুমিল্লার মুরাদনগরে। ওখান থেকে তার ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন। উনি ওখানে ভোটার থাকবেন না, ধানমন্ডি এলাকার ভোটার হবেন। উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন? না, থাকেন না। উনি মুরাদনগরও থাকেন না, বাট ওটা গ্রামের বাড়ি, ওখানে ছিলেন একদিন। ওখানে উনি চেষ্টাও করেছেন, নানা ধরনের কাজকর্ম করেছেন, কিন্তু যখন ওখানে দেখা গেল যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে, বিএনপি মানে দিচ্ছেন বলে ঘোষণা করেছে, তখন উনি হতাশ হয়ে হয়তো ওখান থেকে নাম কাটিয়ে ধানমন্ডি আসতে চাচ্ছেন। মুরাদনগরে ভোটার থাকলে যে ধানমন্ডিতে প্রার্থী হওয়া যাবে না তা কিন্তু নয়। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু আমি ওখানে নির্বাচন করব না, আমি ঢাকায় নির্বাচন করব, অতএব আমার ভোটটা ওখানে নষ্ট করে লাভ কী। খুব স্বাভাবিক, খুব লজিক্যাল কথা কিন্তু। কারণ উনি যদি ঢাকায় প্রার্থী হন, উনি তো নির্বাচনের দিন এখানেই থাকবেন, তো উনি তো মুরাদনগরে যে ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটটা তো নষ্ট হবে ওখানে। দিস ইজ গুড ডিসিশন, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হলো, আমি যতদূর জানি উনি থাকেন তেজগাঁও থানার দিকে, তো উনি তাহলে ধানমন্ডিতে এলেন কেন? ওখানে কিন্তু তেজগাঁওর ওখানে কিন্তু একজন প্রার্থী দিয়ে দিয়েছেন, বিএনপি দিয়ে দেওয়া হয়েছে, ধানমন্ডি এলাকায় দেয়নি কাউকে। তাহলে কি ধানমন্ডিতে উনি আসছেন এই কারণে যেখান থেকে উনি নমিনেশন নিতে চান, নির্বাচন করতে চান? হ্যাঁ, উনি নিজে ওটা বলেছেন যে উনি নির্বাচন করবেন। উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করব, এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব, তারপরে দেখব কোন দলের সঙ্গে কোন দলে যেতে পারি, অথবা দলের সঙ্গে আমার সম্পর্ক হয়, তাহলে সেই দলের নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করছেন, উনি ধানমন্ডি এলাকায় ভোটার হতে চেয়েছেন, অতএব উনি ধানমন্ডিতে ভোটার হবেন। কিন্তু কোন ঠিকানায় হবেন এখনও তো ওনার ধানমন্ডিতে কোনো ঠিকানা আছে বলে আমি জানি না। ধানমন্ডিতে থাকবেন ঠিক করেছেন, কিন্তু বাসা ভাড়া করেছেন,
তাহলে কোন ঠিকানা দিয়েছেন আমি এটাও জানি না, হয়তো খোঁজ দিলে জানা যাবে। তো উনি যখন ধানমন্ডি থেকে নির্বাচনটা করবেন ঠিক করেছেন, এমন একটা জায়গা থেকে করবেন বলে ঠিক করেছেন যেখানে বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি। এখানে কিন্তু বিএনপির আমার বিবেচনায় খুবই ভালো ডেডিকেটেড দুজন প্রার্থী আছে, একজন ব্যারিস্টার অসীম, একজন শেখ রবিউল আলম রবি। দুইজনই যথেষ্ট পরিচিত এবং দুইজনেরই অনেক এখানে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলকে টিকিয়ে রাখার জন্য, এবং দুইজনই অনেক দিন ধরে বিএনপি করেন, দুইজনই চমৎকার বলেন, দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দুইজনকে আমি অত্যন্ত ভালো মানুষ বলে জানি। তো এদের যে কোনো একজন বাদ পড়লে আমার মন খারাপ হতো। এখন যদি দুজনই বাদ পড়ে যান তাহলে কি হবে? আবার ফর্চুনেটলি আমি নিজেও ধানমন্ডি এলাকার ভোটার, আমি এই এলাকারই ভোটার, তাহলে আমাকে তো একজন ভোট দিতে হবে। আমি এই দুজনের যে কোনো একজনকে পেলে আমার মনে হতো না ভালো একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে, কিন্তু এখন যদি আমাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ভোট দিতে বলা হয়, আমি সেটা দেবো না ভাই, আমি আগে বলে দিলাম। আমি দেবো না মানে কেন? কারণ ওনার আমি এত কর্মকাণ্ডের কথা শুনেছি, স্ক্যান্ডাল শুনেছি, দেখেছি, ওনার বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে আচার আচরণের যে পরিচয় আমি পেয়েছি, আমার মনে হয় না যে আমি ওনাকে ভোট দিতে পারবো শেষ মুহূর্ত পর্যন্ত। আমি জানি না, জামাতের প্রার্থীও আছে, সেটাও দেখবো কে প্রার্থী, আমার ঠিক খেয়াল নাই, হয়তো তাকেও দিতে পারি, কে জানে, অথবা কাউকে দিতে নাও পারি, কিছুই বলা যায় না। যাই হোক, তবে আমি মনে করি অনেকে হয়তো ভাবছেন যে তাহলে যেহেতু এটা এখন ফাঁকা আছে, তাহলে এটা কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে? এটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন, উনি অস্বীকার করেছেন। উনি বলেছেন না, আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, কাজেই আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, অতএব আমি এটা বলছি না, কিন্তু আপাতত আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব। কিন্তু ঢাকার মানুষকে জিজ্ঞাসা করেন, এই এলাকার ভোটারদেরকে জিজ্ঞাসা করেন, তারা সবাই কিন্তু একই কথা বলবেন যে ওনার জন্য ফাঁকা রাখা হয়েছিল। এবং এই যে ফাঁকা রাখাটা, এই যে এতদিনের যে ধারণাটা আলাপচারিতা যেটা নাকি মানুষ সন্দেহ করেছিল, সেটা যে সত্য হতে পারে তার একটা নমুনা টের পাওয়া গেল উনি এই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে। আবার দুদিন আগে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা অনুষ্ঠানে বলছিলেন যে 10-20 কোটি টাকা চায় না ভোট করা যায় না, তাই আমাদেরকে ভাবতে হয়। মানে ওনারা যে ভোট করবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল হয়তো, অথবা নিজে থেকেই বলেছেন, টিভিতে যেটা দেখলাম আর কি, যিনি বলছেন যে 10-20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না। তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ নির্বাচনে অংশগ্রহণ করার। কাজে আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করব কি করব না। ভালো কথা, এই কথাটা মানলাম। এই কথাটা আমি অন্য একটা অর্থ খুঁজে পাচ্ছি, সেটা হলো উনি নির্বাচন করবেন কি করবেন না সেই দিন পর্যন্ত ওনার ধারণা ছিল, কারণ 10-20 কোটি টাকার নতুন নির্বাচন করা যায় না। এখন উনি ঘোষণা করেছেন উনি নির্বাচন করছেন, তার মানে কি ওনার এর মধ্যে 10-20 কোটি টাকা কালেকশন হয়ে গেছে, নাকি এটা এমনও হতে পারে ওই সময়ে তাকে বেজার করবেন? এটা কি সম্ভব যেখানে রাজনীতি আবর্তিত হচ্ছে বিএনপি এবং জামাতকে ঘিরে, দুটি বড় রাজনৈতিক শক্তি যাদের জনভিত্তি আছে, এবং জামাত তো রীতিমতো একটা জোট করে 8 দলীয় একটা জোট করে আন্দোলন করছে, হয়তো সেটা নির্বাচনী জোটে রূপ নেবে। সেখানে জামাতকে যেমন উপেক্ষা করা যাচ্ছে না, তেমনি বিএনপিকেও না। এই অবস্থায় কি হবে? রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছিল যে তারা যেন নিজেরা সিদ্ধান্ত নেন, কিন্তু তারা তো সিদ্ধান্ত নেয়নি। এবং দেখেন এই যে পরিস্থিতি আজকে, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে চেষ্টা করেছেন যে সবার সাথে আলাপ আলোচনা করে তার মতন করে মানে সিদ্ধান্ত হয়ে যাবে, হয়তো খুব সুন্দরভাবে তিনি তার মেয়াদটা শেষ করতে পারবেন। কিন্তু একদম শেষ প্রান্তে এসে কিন্তু তিনি আসামি হয়ে গেলেন। এনসিপিও তার প্রতি খুশি না। এনসিপিও মনে করে যে মানে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তাদের হয়তো অনেক যুক্তি আছে, অনেক প্রত্যাশা ছিল। এনসিপি ক্ষুব্ধ। জামাত মনে করছে যে ডক্টর ইউনূস সহ অনেকেই বিএনপি দিকে হেলে গেছে, লন্ডন বৈঠকে তারা ভালোভাবে নেয়নি। আবার বিএনপি মনে করে যে ডক্টর ইউনূস এবং তার পরিষদ বোধহয় জামাতকে মদদ দিচ্ছে, সেই কারণে তারা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে। এখন শেষমেশ যেটা হইল, মানে বলটা বিএনপি ঠেলে দিল আলোচনা না করে ডক্টর ইউনূসের কোর্টে। এখন ডক্টর ইউনূসই হচ্ছেন একদম, তাকে সিদ্ধান্ত নিতে হবে। মধ্য নভেম্বরে
মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কেমনে হবে। এই যে আজকের এত পরিস্থিতি, প্রায় কমিশনের কর্মকর্তারা হয়ে গেলেন ভিলেন বড় রাজনৈতিক দলের দৃষ্টিতে। তারা সমঝোতায় উপনীত করতে পারলো না রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত। বিএনপি বলেছে প্রকাশ্যেই যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে সরকার এবং ঐক্যমত্য কমিশন মিলে। তাহলে ঐক্যমত্য কমিশন ফেল, এখন বাকি আছে ডক্টর ইউনূস, সেই তো শেষ ব্যক্তি। তিনি ঐক্যবদ্ধ মানে সবাইকে খুশি করে একটা সিদ্ধান্ত দিতে পারবেন? পারবেন না। কেন এই পরিস্থিতি? এই পরিস্থিতির জন্য আসলে দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই পড়ে। কারণ বাংলাদেশের রাজনীতি যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যে এই দেশে রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটা খুবই কঠিন। বিশেষ করে রাজনৈতিক শক্তির বাইরে অন্য কোনো শক্তি এসে এই পর্যন্ত মীমাংসা করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 3 মাসই সে হাঁপায় যায়, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালাতে পারলে বাঁচে, পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনের 9টা বছর আন্দোলন করার পর তারপর আওয়ামী লীগ বিএনপির যে পারস্পরিক সম্পর্ক, যে পরিমাণ সংসদে অচলাবস্থা, যে পরিমাণ বিরোধিতা, শেষ পর্যন্ত এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার যে ধরনের প্রবণতা, রাজনৈতিক সংস্কৃতি, সেটা থেকে পর্যালোচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল সুশীলা কার্কি মতনই সিদ্ধান্ত নেয়া, ক্ষমতা নিয়েই যে আমি 4 মাসের মধ্যে নির্বাচন করব, 1 মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেব, যদি রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু সংস্কার করলে ভালো, আর বাকিটা নির্বাচিত পার্লামেন্টে, যেহেতু হাসিনা নেই, হাসিনা বিরোধী সংসদ থেকে কমিশন গঠন করবে। কিন্তু ডক্টর ইউনূস সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নিল, একের পর এক কমিশন করলো, 8টা 10টা কমিশন করলো। কিন্তু সেই কমিশন করতে যে, ওই শিক্ষা কমিশন করতে যে সেখানে বিরোধিতা, স্বাস্থ্য সেখানে বিরোধিতা, নারী কমিশন সেখানে বিরোধিতা। কারণ আওয়ামী লীগ বিতাড়িত হবার পর ধর্মীয় উগ্র রাজনৈতিক দলগুলো তারা মনে করলো যে এখানে একটা আফগানিস্তান স্টাইলের শাসন ব্যবস্থা কায়েম করব। তখন তারা নানা অজুহাতে তৌহিদি জনতার ব্যানারে মাজার ভাঙা শুরু করলো, এই বিভিন্ন দরগা শরীফের উপর হামলা চালালো, একটা অস্থির পরিস্থিতি। এমনকি নুরাল পাগলার মতন এক মানুষ, যার মৃতদেহ কবর দেওয়া হলো, সেই লাশ তুলে এনে পোড়ায় ফেলল। কি পরিমাণ উগ্রতা! এইরকম একটা দেশে, মানে যার কোনো রাজনৈতিক কর্তৃত্ব নাই, নেতৃত্ব নেই, অভিজ্ঞতা নেই, তিনি এইরকম বড় বড় ঢাউস কমিশন করে একটা লম্বা সময় অতিবাহিত করাটা কতখানি ঝুঁকি নিশ্চয়ই এখন টের পাচ্ছেন যে এই লম্বা পথ পাড়ি দেওয়া উচিত হয়নি। দ্রুত গতিতে রাজনীতিটা যেহেতু একটা সংকট হয়েছে, সরকার পড়ে গেছে, পড়ে যাওয়ার সুযোগ হিসেবে আর কারোরই অরাজনৈতিকভাবে, অনির্বাচিতভাবে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থ হয় কোনো রাজনৈতিক দল, তার পরিপূরক অরাজনৈতিক কোনো শক্তি হইতে পারে না, আর একটা রাজনৈতিক শক্তিকেই দায়িত্ব দিতে হয়। সেই জায়গা থেকে স্লিপ করছেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অগ্নি পরীক্ষার মুখে পড়েছে। তার নিরপেক্ষতা রাখার এখন কঠিন সমস্যা। ডান দিকে গেলেও দোষ, বাম দিকে গেলেও দোষ। এখন ডক্টর ইউনূস কি করবেন তাকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং এই পরিস্থিতি সুশীলা কার্কির মতন তিনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেন, প্রথম দিনই যদি ফিক্সড করে ফেলতেন 4 থেকে 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু আজকে এই অবস্থার জন্য তিনি চমৎকারভাবে একটা ভালো নির্বাচন দিয়ে, এবং সেটাই দরকার ছিল যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, এমন একটা নির্বাচন যেখানে মাথার উপরে কোনো দল থাকবে না, সবাই নির্বাচনে অংশ নিত এবং তারা বাকি দায় দায়িত্বটা তারাই বুঝতো, কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আচরণ করবে, নিজেরা কি করবে, সবকিছু তারাই ঠিক করতে পারত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্ব নিতে যে না জামাতের মন পাইল, না বিএনপির মন পাইল। এখন অনেকটা মানে ব্যর্থতার দিকে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে। কেবলমাত্র বিএনপি মানে কোনোভাবেই এই সরকারের বিরোধিতা করতে চায় না চরম আকারে। তারা যেভাবেই হোক না কেন অনেক কিছু ইগনোর করছে, কিন্তু সবাই তো ইগনোর করবে না।
এবং যখন নাকি ইতিমধ্যে বলেছেন সালাউদ্দিন আহমেদ যে সবকিছুর একটা সীমা আছে, সীমা যদি ছাড়াই যায় তখন তো বিএনপি তার রাজনৈতিক অস্তিত্বের জন্য বসে থাকে। ফলে একটা কঠিন অগ্নি পরীক্ষায়, এই অগ্নি পরীক্ষায় ডক্টর ইউনূস পাশ করবে কি করবে না সেটার জন্য আবার বেশি দিন অপেক্ষাও করতে হবে না, খুব দ্রুতই জানা যাবে।